প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি গতদিন তোমাদের ফার্স্ট ইয়ার অনার্সের একটা ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমি আরেকটি ক্লাস নেব। গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে বিশ্বের উৎপত্তি তত্ত্ব সম্পর্কিত মতবাদ। এই বিশ্বের উৎপত্তি তত্ত্ব সম্পর্কিত মতবাদে দুটো মতবাদ নিয়ে আমি আলোচনা করেছি। একটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব আর একটা হচ্ছে বিবর্তনবাদ। আমি আজকে সেই বিবর্তনবাদের যে কয়েক প্রকার বিবর্তনবাদ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটু বলি বিবর্তনবাদ সম্পর্কে, যেটা আমি গতদিনও বলছিলাম যে বিবর্তনবাদ আসলে কী। বিবর্তনবাদ হচ্ছে মূলত একটি দার্শনিক মতবাদ, বিজ্ঞানসম্মত একটি মতবাদ। সেই মতবাদের মূল কথা হচ্ছে পরিবর্তন। তো কীভাবে পরিবর্তন হয় সেখানে বলা আছে যে কোনো বিষয় বা বস্তুর অন্তর্নিহিত যে শক্তি, সেই শক্তিটা ধারাবাহিক বা ক্রমিক এবং সুশৃঙ্খল পরিবর্তনের মধ্য দিয়ে সহজ সরল অবস্থা থেকে জটিল আকার ধারণ করে। কী করে? কোনো বিষয় বা ঘটনা তার যে সহজ সরল যে অবস্থা, তার মধ্যস্থিত যে সহজ সরল অবস্থা ধারাবাহিক বা ক্রমিক পরিবর্তন, সুশৃঙ্খল পরিবর্তনের মধ্য দিয়ে একটি জটিল আকার ধারণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বিবর্তনবাদ। বিবর্তনবাদ আসলে অনস্বীকার্য একটি মতবাদ। বিবর্তনবাদ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কিন্তু বিবর্তনকে অস্বীকার করা কোনো উপায় নেই। সামাজিক বিবর্তন আছে, রাষ্ট্রীয় বিবর্তন আছে, অর্থনৈতিক বিবর্তন আছে, জড় বস্তু সম্পর্কিত বিবর্তন আছে, জীবজগৎ সম্পর্কিত বিবর্তন আছে, বিভিন্ন ধরনের বিবর্তন আছে। এই যে বিবর্তনবাদ যেটা বললাম যে ক্রমিক এবং সুশৃঙ্খল পরিবর্তনের মধ্য দিয়ে কোনো বিষয় বা বস্তুর অন্তর্নিহিত যে শক্তি, সেই শক্তি প্রস্ফুটিত হয়ে সহজ সরল অবস্থা থেকে জটিল আকার ধারণ করে। আমি একটা উদাহরণ দিই, যে তোমার বাড়ির পাশে যে আম গাছটা, যে গাছে আম ধরলে তুমি, আম পাকলে তুমি ঢিল ছুড়ো, সেই আম গাছটা তুমি আজ যেভাবে দেখছো একসময় সেভাবে ছিল না। সেই আম গাছটা কোত্থেকে আসছে জানো? একটা আমের বিচি থেকে। সাধারণত বিচি থেকে আম গাছ হয়, কলম দিয়েও হয়। তো এই যে আমের বিচি বা আমের যেটা আমরা আটি বলি, এই আটি থেকেই মূলত আজকের এই আমের গাছটা বা একটা বটবৃক্ষ, বিশাল বটবৃক্ষ, তা কিন্তু ছোট্ট একটা বটের বীজ থেকে আসে। ঠিক আছে? কীভাবে আসে? ওই যে অত্যন্ত ধীর গতিতে সুশৃঙ্খল পরিবর্তনের মধ্যে দিয়ে তার মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি, আছে, সেই শক্তির পরিস্ফুটনের মাধ্যমে সহজ সরল অবস্থা থেকে বিশাল আকার ধারণ করে। আমরা জীবজগৎ সম্পর্কে যখন আলোচনা করব, জীবজগৎ সম্পর্কিত বিবর্তনবাদ যখন আলোচনা করব, তখন সেটা দিতে যাব। আমি এখন বিবর্তনবাদের প্রকারভেদ নিয়ে একটু কথা বলব। বিবর্তনবাদ মূলত বেশ কয়েক ধরনের বিবর্তনবাদ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ। এটাকে বলা হয় মেকানিক্যাল থিওরি অফ এভলিউশন, মেকানিক্যাল থিওরি অফ এভলিউশন। এরপরে আছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, সৃজনমূলক বিবর্তনবাদ, উন্মেষমূলক বিবর্তন, বিভিন্ন মতবাদ আছে। তার মধ্যে যান্ত্রিক বিবর্তনবাদটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যান্ত্রিক বিবর্তনবাদের প্রবর্তক হচ্ছেন হার্বার্ট স্পেন্সার। উনি যান্ত্রিক বিবর্তনবাদের প্রবর্তক। উনি তার একটি গ্রন্থে যান্ত্রিক বিবর্তনবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই হার্বার্ট স্পেন্সার
যে বইটিতে তার বিবর্তন আলোচনা করেছেন সে বইটি হচ্ছে, আমি একটু নামটা বলি বই, যদিও আমরা এইসব বই আসলে খুব একটা পাই না, তবু আমি নামটা বলি বইয়ের নামটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। যে বইটিতে তার বিবর্তনবাদ ব্যাখ্যা করেন সে বইটির নাম হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। বইটিতে তিনি তার যান্ত্রিক বিবর্তনবাদ ব্যাখ্যা করেছেন। তো হার্বার্ট স্পেন্সারের পাশাপাশি বিজ্ঞানী ল্যাপলেস, দার্শনিক ল্যাপলেস ও যান্ত্রিক বিবর্তন নিয়ে আলোচনা করেছেন। আর যান্ত্রিক বিবর্তনবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পাই আমরা চার্লস ডারউইনের কাছে, সেটা আমি পরে আলোচনা করি। তো যান্ত্রিক বিবর্তনবাদ বা যেটাকে আমরা ইংলিশে বলি মেকানিক্যাল থিওরি অফ এভলিউশন। যান্ত্রিক মানে কি? আমার মাথার উপরে একটা ফ্যান দেখা যাচ্ছে না? এই যে ফ্যানটা অটোমেটিক ঘুরতেছে, তার কিছু শক্তি আছে, সেই শক্তির কারণে সেটা অটোমেটিক ঘুরতেছে, ঠিক আছে? তো যান্ত্রিক বিবর্তনবাদটা অনেকটা এইরকম যে এই বিবর্তনের পেছনে কারো হাত নাই। এই বিবর্তন উদ্দেশ্যহীনভাবে যান্ত্রিক বিবর্তনবাদ বলা হয়। যান্ত্রিক বিবর্তনবাদটা মূলত উদ্দেশ্যহীনভাবে সংগঠিত হয়ে থাকে, অটোমেটিক্যালি এই পরিবর্তনগুলো হয়। এই যে আমার যে টেবিলটা দেখা যাচ্ছে, এই যে টেবিলটা, এই টেবিলের বয়স কত বছর হবে? ধরো 20 বছরের কাছাকাছি। এই টেবিলটার বয়স 20 বছরের কাছাকাছি। তো আমি আজকের এই যে টেবিল, গতকালকে এই টেবিলই ছিল, আগামীকালকে এই টেবিলই থাকবে। তার মানে কি? এই টেবিল কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না, নট দ্যাট। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই টেবিলের পরিবর্তন হচ্ছে, আমার পরিবর্তন হচ্ছে, তোমার পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তনটা সাদা চোখে খালি চোখে দেখা যায় না। বিবর্তনবাদ হচ্ছে এইরকম একটা মতবাদ, যেই মতবাদের মূল কথা হচ্ছে যে ক্রমিক পরিবর্তন, ধারাবাহিক পরিবর্তন, সুশৃঙ্খল পরিবর্তন ঘটে। যে পরিবর্তনটা আমরা আমাদের সাদা চোখে বলি বা যেভাবে বলি আমরা এটা বুঝতে পারি না, বাট পরিবর্তন হচ্ছে। আমি আজকে ক্লাসে গেলাম, তুমি আমাকে দেখলা। আমি যখন কালকে ক্লাসে যাব, আমার কি অনেক পরিবর্তন হয়ে যাবে? না, তোমার কাছে এই আজকের আমি আর কালকের আমি সেম মনে হবে, কিন্তু তার মধ্যে কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। কারণ যদি পরিবর্তন না হয় তাহলে আমি আজকের আমি আর আজকে থেকে 50 বছর আগের আমি এক না। তো এই 50 বছর আগের আমি আর আজকের আমির যে পার্থক্য, আমি বলি শারীরিক পার্থক্যটাই বলি, দৈহিক যে পার্থক্যটা, সেটা তো ক্রমান্বয়ে হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তেই পরিবর্তনটা হয়েছে। হঠাৎ করে তো আমি আজকের আমি হয় নাই। তো এই যে কোনো বিষয় বা বস্তুর এই যে ধারাবাহিক যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কীভাবে হয়? যান্ত্রিক বিবর্তনবাদীদের মতে এই পরিবর্তনটা অটোমেটিক্যালি এই পরিবর্তনটা হয়। তুমি চাইলেও পরিবর্তন হবে, নাই চাইলেও পরিবর্তন হবে। এখন যদি আমার চেহারা আমি চেঞ্জ করতে চাই, কী করবো? আমি প্লাস্টিক সার্জারি করবো। প্লাস্টিক সার্জারি করে তো চেহারা চেঞ্জ করা যায়, সুন্দর করা যায়। আমার চেহারা সুন্দর না, আমি প্লাস্টিক সার্জারি করে চেহারা সুন্দর করে নায়কের মতো চেহারা করে ফেলবো, সেটাও পরিবর্তন। সেটা বিবর্তন না, সেটা হবে কী বলবো আমরা, যেটাকে আমরা বলি বিপ্লব, যেটাকে বলি আমরা রেভুলেশন। এটা বিবর্তন না। বিবর্তন হচ্ছে অত্যন্ত ধীর গতির পরিবর্তন। এবং যান্ত্রিক বিবর্তনবাদ হচ্ছে যে বিবর্তনবাদ অনুযায়ী বিবর্তন প্রক্রিয়ার পেছনে কোনো শক্তি কাজ করে না। বিবর্তন কি? অটোমেটিক বিবর্তন হয়, অটোমেটিক পরিবর্তন হয়। এই যে অটোমেটিক্যালি যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকেই আমরা যান্ত্রিক বিবর্তনবাদ নামে অভিহিত করি। এই যান্ত্রিক বিবর্তনবাদী কারা? আমি হার্বার্ট স্পেন্সারের কথা বলছি, ল্যাপলেসের কথা বলছি, আমরা ডারউইনের কথা বলবো, আমরা লেমার্কের কথা বলবো। লেমার্কের পুরো নাম হচ্ছে কি জানো? আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, সায়েন্সে ছিলাম, তো ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়েছি, তো জীববিজ্ঞানে লেমার্কের নাম ছিল, ওনার নাম ছিল জেন বাপটিস্ট অ্যান্টিওমনি দা মনেট লেমার্ক। জেন বাপটিস্ট অ্যান্টিওমনি দা মনেট লেমার্ক। আমি নামটা পুরো মুখস্থ করছিলাম, এবং আজকে থেকে প্রায় কত বছর আগে? 82 ইংরেজি, হ্যাঁ, আজকের থেকে প্রায়
আঠাইশ বছর আগে না, প্রায় 28 বছর আগে, 28 না 38 বছর আগে, 38 বছর আগে, 38 বা 37 বছর আগেই নাটক মুখস্থ করেছিলাম, এখনও মনে আছে। মনে রাখার জন্য যদি তুমি মুখস্থ করো মনে থাকবে, আর পাস করার জন্য যদি মুখস্থ করো পরীক্ষার পরে চলে যাবে। কাজেই পড়াশোনা হবে তোমার, এই যে আমি ক্লাস দিচ্ছি এগুলো শুধুমাত্র ওই পরীক্ষায় পাস করার জন্য যা, ওই কথাগুলো তুমি মনে রাখবে, যাতে এমনভাবে মনে রাখবে যাতে দীর্ঘদিন তোমার মনে এটা থাকে। যাই হোক, এই যে হার্বার্ট স্পেন্সার, লেমার্ক, ল্যাপ্লেস বা ডারউইন, ওনারা মূলত যান্ত্রিক বিবর্তনবাদ নিয়ে ডিটেলস আলোচনা করেছেন। এখন স্পেন্সার কীভাবে তার বিবর্তনবাদটা ব্যাখ্যা করেছেন সেটা আমি বলি। স্পেন্সার, আমি প্রথম যেভাবে বলছিলাম যে উনি যখন ব্যাখ্যা করেন উনি বলছেন যে আমাদের তিনটা ধাপে মূলত বিবর্তন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তিনটা ধাপ কি? তিনটা ধাপ হচ্ছে ঐক্যবিধান, পৃথকীকরণ এবং নিয়মানুবর্তিতা। তো এই যান্ত্রিক বিবর্তনবাদের আবার দুটি ধারা আছে। একটা হচ্ছে জড়জগৎ সম্পর্কিত যান্ত্রিক বিবর্তনবাদ, আর একটা হচ্ছে জীবজগৎ সম্পর্কিত যান্ত্রিক বিবর্তনবাদ। আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাতে দুই ধরনের পদার্থ আমরা দেখি, একটা হচ্ছে জড় পদার্থ, আর হচ্ছে জীব। জীবের আবার জীব প্রাণী আছে, উদ্ভিদ বিভিন্ন ভাগ আছে, পদার্থের মধ্যে আবার কঠিন, তরল, বায়ু এইভাবে আছে। আমরা দুইটা ভাগেই ভাগ করবো, একটা হচ্ছে জড়জগৎ সম্পর্কিত বিবর্তনবাদ, আর একটা হচ্ছে জীবজগৎ সম্পর্কিত বিবর্তনবাদ। তো আমরা প্রথমে জড়জগৎ সম্পর্কীয় মতবাদ নিয়ে আলোচনা করবো। এখানে এই যে হার্বার্ট স্পেন্সার এবং ল্যাপ্লেস, ওনারা এই জড়জগৎ সম্পর্কিত বিবর্তনবাদ নিয়ে আলোচনা করেছেন। জড়জগৎ সম্পর্কিত বিবর্তনবাদটা কি? যে জড়ের যে বিবর্তন বা আজকের যে আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, আজকের যে আমরা, আমাদের মূল অধ্যায়টা কী ছিল? বিশ্বের উৎপত্তি সম্পর্কিত। অর্থাৎ আজকের আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখি, এই যে জড় বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা, সেই জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তিটা কীভাবে, সেটাই মূলত জড়বাদী মতবাদ, বা যেটাকে আরেকটা নাম আছে এটার, এই হার্বার্ট স্পেন্সারের মতবাদের নাম হচ্ছে নিহারিকাবাদ। হার্বার্ট স্পেন্সারের যে মতবাদটা, যান্ত্রিক বিবর্তনবাদটা, অনেকে এটাকে নিহারিকাবাদ বলে। ওনারা কীভাবে জিনিসটা ব্যাখ্যা করে দেখো। স্পেন্সারের মতে যে একসময় এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ছিল কি? অসংখ্য জড় পরমাণু, চেতনাহীন। এই পরমাণুগুলোর মধ্যে কোনো চেতনা ছিল না। এই অসংখ্য আমরা আজকে যে পরমাণুর কথা আমরা বলি, যে পরমাণু বিজ্ঞানের কথা আমরা বলি, সেই পরমাণু কিন্তু নিয়ে কিন্তু ওই ল্যাপ্লেস বা হার্বার্ট স্পেন্সার, ওনারা কিন্তু আজকে থেকে কত 2000 বছর আগেই, এইটা বা 2500 বছর আগে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো এই স্পেন্সারের মত অনুযায়ী একসময় এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমরা জানি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল কি? অসংখ্য পরমাণুর ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং এই পরমাণুগুলো ধোঁয়ার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ধোঁয়াশা যেটা আমরা বলি। এই অসংখ্য পরমাণু যেটা ধোঁয়াশার মতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার মধ্যে কোনো এক সময়ে গতির সঞ্চার হয়, তার মধ্যে পরমাণুর মতো। তো এখানে যান্ত্রিক বিবর্তনবাদ সম্পর্কে একটা বলি, আর তিনটা বৈশিষ্ট্য আছে: জড়, শক্তি এবং গতি। জড়, গতি এবং শক্তি। যান্ত্রিক বিবর্তনবাদীরা বলে যে এই যে বিবর্তন প্রক্রিয়ার তিনটে বৈশিষ্ট্য হচ্ছে জড়, অর্থাৎ জড় পদার্থ, গতি বা স্পিড, আর একটা হচ্ছে শক্তি বা এনার্জি। এই তিনটা সমন্বয়ে মূলত যান্ত্রিক বিবর্তন কীভাবে ঘটে দেখুন। ওনারা ব্যাখ্যা দিছে যে একসময় এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল অসংখ্য পরমাণুর সমষ্টি। এই পরমাণুগুলি ছিল স্থিতাবস্থায়, একসময় স্থিতাবস্থায় অনড় ছিল, কিন্তু কোনো এক সময় এই পরমাণুগুলির মধ্যে একটা গতির সৃষ্টি হয়। ওনারা কী বলছিল? জড়, গতি এবং শক্তি, তিনটা কথা বলছে। এই যে অসংখ্য পরমাণু অকল্পনীয় যে সংখ্যা, অসংখ্য পরমাণুর মধ্যে যে গতিটা আসলো, গতির ফলে কী হয়েছে? এই পরমাণুগুলো আস্তে আস্তে ঘুরতে শুরু করে, এবং ঘুরতে কি একসময় কেন্দ্রের দিকে ধাবিত হয়, তাদের একটা কেন্দ্র সৃষ্টি হয়। এভাবে আস্তে আস্তে ঘুরতে কেন্দ্রের দিকে আসে। আমি একটা উদাহরণ দিই। তোমরা যদি যারা গ্রামের বাড়িতে থাকো বা শহরেও থাকো, তোমরা দেখবা ওই যে আমাদের মায়েরা বা আমাদের মহিলারা বা বোনেরা যখন চালের মধ্যে যখন দান বেশি থাকে, তখন দান কীভাবে আলাদা করে?
ওনারা কী করে, এই গ্রামে বেশি দেখা যায়, আমি বাস্তব উদাহরণ, এই ধান মিশানো চালগুলা ওনারা চালনির মধ্যে নেয়, দেখছো? এবং চালনির মধ্যে নিয়ে কিন্তু ওরা ওই এইভাবে ঘুরাইতে, চালনি ঘুরাইতে থাকে, চালনি এইভাবে ঘুরাইতে থাকে। এই ধরো মনে করো এটা একটা চালনি, এবার এখানে চালনি, এটাতে এটা একটা দেখা যায়, এটা একটা চালনি, এটার মধ্যে ধান চাল নিল, যেখানে অনেকগুলো ধান আছে, তো একটা একটা করে এটা আলাদা করতে অনেক সময় লাগে, তখন তারা কী করে, এটা এইভাবে ঘুরাইতে থাকে, চালটা ঘুরাইতে থাকে, তখন এই যে ধান এবং চাল কিন্তু ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কী হয়, ধানগুলা একসময় মধ্যে চলে আসে আর চালগুলা পাশে থাকে। তোমরা আজকে দেখবা, টেস্ট করবো বাড়িতে যেয়ে, যারা আমার ক্লাস দেখছো তারা বাড়িতে যেয়ে বা বাসায় গিয়ে এটা টেস্ট করে দেখবা, ধানের মধ্যে থেকে চাল কিংবা ধানের মধ্যে থেকে ডাল কীভাবে আলাদা করে গ্রামের মহিলারা বা আমাদের মায়েরা কীভাবে আলাদা করে। ওই ধান এবং চাল একত্র করে যখন এভাবে ঘুরেতে থাকে, তখন দেখা যায় তাদের মধ্যে ঘূর্ণন সৃষ্টি, এবং এই ঘূর্ণনের বলে কী হয়, এই চালগুলো সাইডে যায় এবং ধানগুলো আস্তে আস্তে কেন্দ্রীভূত হয়। ঠিক একইভাবে এই যে অসংখ্য পরমাণু বললাম, এই অসংখ্য পরমাণু একইভাবে বিক্ষিপ্ত অবস্থা থেকে তার মধ্যে একটা গতি হয় এবং ঘুরতে 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 কি ওই ধান যেভাবে কেন্দ্রীভূত হয়, সেভাবে পরমাণু আস্তে 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 কেন্দ্রীভূত হতে থাকে। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে পরমাণু অর্থাৎ জড় শক্তি, আর একটা হচ্ছে গতি, তার মধ্যে গতি, পরমাণুর মধ্যে গতি পেল। এই গতির ফলে আস্তে আস্তে এগুলা কেন্দ্রীভূত হলো পরমাণুগুলো, এবং এক পর্যায়ে এই যে অসংখ্য পরমাণুর গতির ফলে এগুলা কেন্দ্রীভূত হয়ে একটা মণ্ড বা একটা বল তৈরি করলো, বিশাল বড় একটা বল, বিশাল অকল্পনীয় একটা বল তৈরি করলো। এখন যত সময় যায়, সময় মানে কি 1 বছর 2 বছর না, লক্ষ লক্ষ কোটি বছর, 1-2 বছরের ঘটনা না, এটা লক্ষ লক্ষ কোটি বৎসরের ফসল। এটা এই লক্ষ লক্ষ কোটি বৎসরে এই যে বল তোমার পরমাণুর কেন্দ্রীভূত হয়েছে, যত সময় যায় তত এগুলো টাইট হলো এবং একটা শক্ত বলে পরিণত হলো। এবং যখন শক্ত বলে পরিণত হয়, তখন কিন্তু তার গতি বাড়ে। বস্তু যখন ছোটো হয়, তখন তার গতি বড় থাকে। আমরা একটা কথা প্রায় সময় বলি যে পিস্তল ছোটো, কিন্তু তার গুলির রেঞ্জ কিন্তু অনেক। একটা ধরো একটা কাগজের টুকরা, এই সাইজের একটা কাগজের টুকরা যে আমরা এইভাবে এটিয়ে করে যে আমরা ডিল ছুড়ি, বেশি দূর যাবে না। তো এটা যে টাইট করে বেঁধে, আমরা সুতা দিয়ে বেঁধে ডিল ছুড়ি, অনেক দূর যায়, একই পরিমাণ কাগজ কিন্তু। তো এটা যত ছোটো হয়েছে, ওই যে পরমাণুর যে মণ্ডল যত ছোটো হয়েছে, তত তার গতি তার মধ্যে বাড়তে, মানে গতি কী বলবো, মানে অকল্পনীয় পরিমাণ গতি তার মধ্যে সৃষ্টি হয়েছে, যে গতি কল্পনা করা যায় না। এই গতির ফলে কী হয়েছে, আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে অত্যধিক গতি থাকার কারণে এই পরমাণুর যে মণ্ডল, তার মধ্যে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়, যেটাকে বিজ্ঞানীরা বলে কি বিগ ব্যাং। এই বিস্ফোরণের ফলে আমাদের হার্বার্ট স্পেন্সার বলছে, এই বিস্ফোরণের ফলে কী হয়েছে, অসংখ্য পরমাণুর মণ্ড তৈরি হয়েছে, একটা মণ্ড থেকে অসংখ্য মণ্ড তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে অগ্নিপিণ্ডের মতো। স্পেন্সারের ধারণা, এই অগ্নিপিণ্ডগুলোর মধ্যে আবার বিস্ফোরণ ঘটছে, এবং এভাবে বিস্ফোরণ করতে করতে ধাক্কাধাক্কি করতে 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 একসময় সবগুলোর মধ্যে একটা শৃঙ্খলা আসছে। ওই যে আমরা বলছিলাম বিবর্তনের 3টা ধাপ, প্রথমে কী বলছিলাম, ঐক্যবিধান। ঐক্যবিধান কি, এই যে অসংখ্য পরমাণুগুলো একত্রিত হলো, এটা বলি আমরা ঐক্যবিধান। এরপরে কি আমরা বলছিলাম, পৃথকীকরণ। পৃথকীকরণ মানে কি, এই যে মণ্ডলটাতে যে বিস্ফোরণটা ঘটলো, বিস্ফোরণ ঘটার ফলে কী হয়েছে, এই যে টুকরাগুলো বিচ্ছিন্ন, এটারে বলবো আমরা পৃথকীকরণ। তো পৃথকীকরণ করার ফলে কী হয়েছে, কিছু হয় নাই না, হয়েছে ওই যে একটা সূর্য কিংবা নক্ষত্র, আর একটা গ্রহ, আর একটা উপগ্রহ, এরকম অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডে, বিশ্বব্রহ্মাণ্ডে, এবং তারা একটা নির্দিষ্ট শৃঙ্খলার অধীনে এসে সূর্য তার মতো করে ঘুরতেছে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এভাবে একজন আরেকজনে প্রদক্ষিণ করতে করতে অনেক সময় ধাক্কাও লাগে। আমরা রাস্তা দিয়ে চলতে চলতে অনেক সময় একদিনের সাথে আরেকজনের ধাক্কা লাগে না, এরকম কিন্তু ধাক্কা, বিশ্বব্রহ্মাণ্ডে কিন্তু ধাক্কা লাগে, একটা গ্রহের সাথে একটা গ্রহের ধাক্কা লাগে। আমরা এখনও সৌভাগ্যবান যে আমাদের পৃথিবীতে কেউ ধাক্কা দেয় নাই। এই যে মহাশূন্যের মধ্যে ঝুলে আছে পৃথিবী, সূর্যের আকর্ষণ, অন্য নক্ষত্রের আকর্ষণ, এই সবার আকর্ষণ মিললে পৃথিবী কী করে কোনো দিকে যাইতে পারে না। তো সূর্যের আকর্ষণ বেশি হওয়ার কারণে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে। এখন এই যে সূর্যের যে আকর্ষণটা, তার আকর্ষণ কমতে পারে, বাড়তে পারে, আর একটা নক্ষত্রের আকর্ষণ বাড়তে পারে, তখন কী হবে, দেখা যাবে আমার যে পৃথিবী নামক যে গ্রহটা আছে, এটা অন্য একটা গ্রহ, মঙ্গল গ্রহের সাথে বা শুক্র বা শনির সাথে ধাক্কা খেয়েছে, তখন কী হবে, সব আমরা কিয়ামত বলি না, এভাবেই একসময় দেখা যাবে সব কিছু ওলটপালট হয়ে গেছে, যে কোনো সময় হতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের
যান্ত্রিক বিবর্তন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। কী ধাপ? প্রথমে অসংখ্য পরমাণুগুলো কি এক হয়েছে, তারপরে এই পরমাণুগুলোর মধ্যে বিস্ফোরণ ঘটেছে, এরপরে এই যে বিচ্ছিন্ন যে টুকরোগুলো, এই বিচ্ছিন্ন টুকরোগুলো কোনোটা গ্রহ, কোনোটা নক্ষত্র, কোনোটা উপগ্রহ এইভাবে সেট হয়ে গেছে। এবং এই হার্বার্ট স্পেন্সারের ধারণা যে আমাদের যে পৃথিবী নামক যে গ্রহটা, আমরা যে গ্রহে বাস করি, এটা একসময় অগ্নিপিণ্ড ছিল। এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তোমরা দেখবা যে এই যে নিচ থেকে আগুন উঠে না, নিচ থেকে হঠাৎ করে আগুন, এটা আমরা কী বলি যে ভলকানো, কী বলি আমরা, আগ্নেয়গিরি বলি। আগ্নেয়গিরি বলি না? তো নিচে আগুন না থাকলে আগুন বের হয় কীভাবে? আমাদের পৃথিবীর ভূগর্ভে অনেক আগুন এখন আছে, যেগুলা অনেক সময় বিস্ফোরণ ঘটে। বিভিন্ন যে আগ্নেয়গিরি যেগুলো আমরা দেখি অস্ট্রেলিয়াতে আছে, কি বা জাপানে আছে, এভাবে বিভিন্ন দেশে বড় বড় আগ্নেয়গিরি আছে, যেগুলো এখনও জীবন্ত আগ্নেয়গিরি আছে। এবং কিছু সময় দেখা গেছে যে আগ্নেয়গিরির কারণে অনেক শহর আগ্নেয়গিরির মধ্যে তলায় গেছে, এমন ঘটনা ঘটছে। তো যাই হোক, এই পৃথিবী একসময় উত্তপ্ত ছিল, অগ্নিপিণ্ড ছিল। প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবী এইভাবে আসলো কীভাবে? পৃথিবী এইভাবে আসছে মূলত এই যে অগ্নিপিণ্ডের মধ্যে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর কি বৃষ্টিপাত হয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে বৃষ্টি স্যার কইতে গেছে, তারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে এই যে অগ্নিপিণ্ড মানে কি? আগুন কি? এই যে আমাদের পৃথিবী, আমাদের সূর্য একটা অগ্নিপিণ্ড না? একদম পুরাটাই তো গ্যাস। অগ্নিপিণ্ড মানে গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, অনেক গ্যাস আছে। তো পৃথিবী নামক অগ্নিপিণ্ডটা যখন ছিল, তখন এখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ ছিল। এবং গ্যাসীয় পদার্থ থেকেই মূলত পানির সৃষ্টি। তোমরা জানো যে পানি হচ্ছে মূলত একটি যৌগিক পদার্থ, যার দুইটি মৌলিক পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কিন্তু পানি হয়। তো এইভাবে পৃথিবীতে একসময় পানির উৎপত্তি হয়েছে, বৃষ্টি হয়েছে, এবং লক্ষ লক্ষ বছর বৃষ্টি হওয়ার ফলে এই পৃথিবী কী হয়েছে? আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, এবং আমাদের এখন যে আমরা পৃথিবী দেখি, সেই পৃথিবীর উৎপত্তি হয়েছে। পৃথিবীর উৎপত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তার মধ্যে জীবের উৎপত্তি হয়েছে। এই জীবের উৎপত্তি কীভাবে হয়েছে, বা জীব আজকের এই যে প্রক্রিয়া, আজকের যে এই যে জীব, আজকের যে মানুষের এই অবস্থা, আজকে থেকে 10 লক্ষ বছর আগে মানুষের এই অবস্থা ছিল কিনা, আজকে যে প্রাণী 10 লক্ষ বছর পূর্বে এই প্রাণী ছিল কিনা, আর 10 লক্ষ বছর পূর্বে যে প্রাণী ছিল, এগুলো আজকে টিকে আছে কিনা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে যান্ত্রিক বিবর্তনবাদ আলোচনা করেছে। সেটাকে আমরা বলি জীব জগৎ সম্পর্কীয় কি বিবর্তনবাদ। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম কি জড়জগৎ সম্পর্কে বিবর্তনবাদ। এই জড় থেকে পৃথিবী পর্যন্ত আমরা আসলাম, পৃথিবী কীভাবে উৎপন্ন হয়েছে। এবার আমরা জীবজগৎ সম্পর্কে বিবর্তনবাদ আলোচনা করব, যেখানে পৃথিবী উৎপত্তি হওয়ার পর পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবজন্তু সৃষ্টি হয়েছে, এবং এই জীবজন্তুগুলা বিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় চলে আসছে। তো আমরা এই ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব, যেটাকে আমরা বলি জীবজগৎ সম্পর্কীয় যান্ত্রিক বিবর্তনবাদ। আচ্ছা, আমরা যে যান্ত্রিক বিবর্তনবাদের 2 নম্বর যে ইয়েটা বললাম, যেটা জৈবিক বিবর্তনবাদ, সেই জৈবিক বিবর্তনবাদের মূলত 2জন দার্শনিক বা 2জন বিজ্ঞানী হচ্ছেন লেমার্ক। একজন হচ্ছে লেমার্ক, ফরাসি প্রকৃতিবাদী দার্শনিক লেমার্ক, আর আরেকজন হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন। চার্লস ডারউইনের একটা বিখ্যাত গ্রন্থ আছে, অরিজিন অফ স্পেসিস, প্রজাতির উৎপত্তি তত্ত্ব, ওনার এই গ্রন্থটির নাম। তো লেমার্ক বলেছেন যে আসলে একটা উৎস থেকেই মূলত প্রথম প্রাণীর আবির্ভাব পৃথিবীতে। তো এটা কীভাবে আবির্ভাব, তিনি ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আমরা যেটা বললাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী যে বিভিন্ন গ্যাসীয় পদার্থের সমষ্টি ছিল, অগ্নিপিণ্ড ছিল। এই বিভিন্ন গ্যাসীয় পদার্থের, যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এই ধরনের অসংখ্য অনেক গ্যাস থেকে গ্যাসীয় পদার্থের কী বলে এটা মিশ্রণ, এই গ্যাসীয় পদার্থগুলোর মিশ্রণ থেকেই কোনো এক সময় কোনো একটা প্রাণীর উৎপত্তি ঘটে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমরা যেটা জানি যে পৃথিবীর আদি প্রাণী হচ্ছে অ্যামিবা, যেটাকে অ্যামিবা প্রোটিয়াস বলা হয়। অ্যামিবা একটা এককোষী প্রাণী ছিল, অর্থাৎ প্রথম যে প্রাণীটা, ওই যেমন পানিতে যে ঝিল্লির মতো থাকে, এরকম একটা পদার্থ অ্যামিবা। আমরা একসময় ওই যে অ্যামিবা নিয়ে পড়াশোনা করেছি, যখন আমরা বায়োলজি পড়তাম, বায়োলজির প্রাণীবিদ্যায় আমরা অ্যামিবা নিয়ে আমরা একটা পড়েছিলাম।
এই অ্যামিবা হচ্ছে পৃথিবীর প্রথম প্রাণী বিজ্ঞানীদের ধারণা। তো এই প্রথম পয়েন্টটা কীভাবে আসছে? বিভিন্ন গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার মাধ্যমে, সংযোজন বিয়োজনের মাধ্যমে কোনো এক সময় পৃথিবীতে অ্যামিবা নামক কোনো একটা প্রাণীর উৎপত্তি ঘটে। তো অ্যামিবা থেকে অন্য প্রাণী কীভাবে আসলো? অ্যামিবা হচ্ছে এমন একটা প্রাণী, সেটা হচ্ছে এককোষী একটা প্রাণী। তো এই অ্যামিবা হচ্ছে এমন প্রাণী যে আত্মবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। অর্থাৎ এই মনে করো আমি একটা প্রাণী, আমি একটা মানুষ, একটা প্রাণী, আমার হাত এখানে কেটে ফেললাম, হাত কেটে ফেলার পরে এই হাত থেকে আরেকটা মানুষ তৈরি হলো। তো অ্যামিবা তার দেহের অংশগুলোকে বিচ্ছিন্ন করে, অটোমেটিক বিচ্ছিন্ন হয়, এবং এই বিচ্ছিন্ন অংশটা আরেকটা অ্যামিবা তৈরি হয়। এইভাবে ধীরে ধীরে এই অ্যামিবা প্রোটিয়াস নামক প্রাণী থেকে পৃথিবীর যাবতীয় প্রাণীর উৎপত্তি বলে লেমার মনে করেন। সেটা কীভাবে হয়? উনি বলছেন যে পরিবেশের প্রভাব, বংশগতি, তার উপর বিভিন্ন ধরনের আরও প্রভাব আছে, সবগুলা মিলিয়েই মূলত এই জীব জগতের বিবর্তন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো যাই লেমার্ক যেটা বলছেন যে পরিবেশের প্রভাবের কারণে এই পরিবর্তনটা সংঘটিত হয়। লেমার্ক বলছেন যে জৈবিক প্রয়োজনে প্রাণীর মধ্যে পরিবর্তন হয়, জৈবিক প্রয়োজনে পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা কী হয়? বংশানুক্রমে তার পরবর্তী জেনারেশনে সংক্রমিত হয়। তো পরিবেশের প্রভাব, জৈবিক প্রয়োজন, বংশানুক্রমিক অর্জিত বৈশিষ্ট্যের বিকাশ, এই বিভিন্ন ধারাবাহিকতায় মূলত একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর উৎপত্তি হয় বলে লেমার্কের ধারণা। তো লেমার্ক একজন ফরাসি প্রকৃতিবাদী ছিলেন। তো আমরা এখন আলোচনা করব বিখ্যাত জীববিজ্ঞানী, দার্শনিক চার্লস ডারউইনের মতবাদটা নিয়ে। এই চার্লস ডারউইনের বিবর্তনবাদ, এটা নিয়ে আধুনিক বিজ্ঞান জগতে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে আলোচিত যে গ্রন্থটি, সেটা হচ্ছে ডারউইনের অরিজিন অফ স্পিসিস। এই তার বিবর্তনবাদ নিয়ে যে সমালোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক হয়েছে, আর কোনো বিষয় নিয়ে বিজ্ঞানে এত আলোচনা হয়েছে বলে মনে হয় না। এখনও আলোচনা হচ্ছে এই বিবর্তনবাদ নিয়ে, এখনও বিবর্তনবাদের পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, বিশেষ করে ডারউইনের এই বিবর্তনবাদ। ডারউইন তার বিবর্তনবাদ ব্যাখ্যা করার সময় বলেছেন যে বিবর্তন এর নির্দিষ্ট কয়েকটি বৈশিষ্ট্য হয়, 5টি বা 6টি বৈশিষ্ট্য উনি উল্লেখ করতেন। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, অনেকে ব্যঙ্গ করে বলেন যে ডারউইন নাকি বলছেন যে মানুষ হচ্ছে বানরের প্রজন্ম, অর্থাৎ বানর থেকে মানুষের সৃষ্টি। এই ব্যাপারে আমি একটু বলি, তোমাদের একটু ভুল ধারণাটা আমি একটু ভাঙার চেষ্টা করি। ডারউইন কখনো বলেননি যে মানুষ বানরের বংশধর। উনি যেটা বলছেন সেটা হচ্ছে মানুষ এবং বানর হচ্ছে একই প্রজাতির। যেমন ঘাস এবং বাঁশ, ঘাস ছোটো, বাঁশ অনেক বড়। এই ঘাস এবং বাঁশ দুইটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু একই প্রজাতির। ঠিক তেমনিভাবে ডারউইন বলছিলেন যে মানুষ এবং বানর হচ্ছে একই প্রজাতির, বাট বানর থেকে মানুষের উৎপত্তি হয়নি। এখন ডারউইনের বিবর্তনবাদে যারা বিরোধিতা করতে চায় বা বিরোধিতা করে, তারা আসলে এটাকে কী বলবো, বিকৃত করেই মূলত এইভাবে বলে ডারউইন নাকি বলেছেন মানুষ হচ্ছে বানরের বংশধর। অনেকে যোগ করে অনেক কথা বলে। যাই, আমরা সেসব কথা কান দেবো না। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডারউইন বলছেন যে মানুষ এবং বানর হচ্ছে একই প্রজাতির, বাট মানুষ বানরের বংশধর না। আমি বানরের বংশধর না, আমি এবং বানর আমরা একই প্রজাতির। প্রজাতিগত মিল আছে, তোমরা জীববিজ্ঞান যারা একটু জানো, এই জাতি, উপজাতি, প্রজাতি, এই জেনাস অনেক কিছু আছে, কিন্তু মধ্যে প্রজাতিগত মিল আছে, কিন্তু মানুষ বানর থেকে আসে না। যাই হোক, এই ডারউইনের যে বিবর্তনবাদ, জৈবিক বিবর্তনবাদ তার এটার নাম, এই জৈবিক বিবর্তনবাদের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মবিভাজনের মাধ্যমে বংশ বৃদ্ধি। কী বলছে? আত্মবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি। ওই যে অ্যামিবা তার দেহের একটা অংশ থেকে আরেকটা অংশ সৃষ্টি করে, আচ্ছা, আত্মবিভাজনের মধ্যে বংশবৃদ্ধি হয় না, এখন ক্লোনিং হয় না, ক্লোন হয় না,
এখন যে বিজ্ঞানীরা যে ক্লোন করে আমার কাছ থেকে একটা টিস্যু নিয়ে হুবু আমার মতো একটা মানুষ তৈরি করতে পারবে? গাছের টিস্যু কালচার আছে না, গাছ এক গাছের ডাল থেকে আরেক গাছ হয় না, গাছের অঙ্গচ্ছেদন করে গাছের ডাল থেকে এক গাছের ডাল থেকে ডাল কর্তন করে আরেকটা গাছ তৈরি হয় না? জবা ফুল ছিল, জবা ফুল আমরা ছোটোবেলা কী করতাম, জবা ফুলের গাছের ডাল জাস্ট কেটে, কলম টলম না, জাস্ট কেটে মাটিতে পুঁতে রাখতাম, তার থেকে একটা জবা গাছ হতো। তো আমরা ডারউইন কী বলছেন যে আত্মবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। দ্বিতীয়টা বলেছেন যে এই যে আত্মবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি হয় তার থেকে আকস্মিক কিছু পরিবর্তন দেখা দেয় জীবদেহে, জীবের মধ্যে আকস্মিক পরিবর্তন দেখা দেয়, এবং যে পরিবর্তনটা দেখা দেয় সেটা বংশানুক্রমে পরবর্তী জেনারেশনে সংক্রমিত হয়। এরপরে বলছেন উনি 4 নম্বর বলছেন জীবন সংগ্রাম। আমি এগুলো পরে ব্যাখ্যা করবো, আজকে একটু বলে রাখি। প্রথমে কি বলছেন, আত্মবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি। তারপরে বলছেন কি আকস্মিক পরিবর্তন হয়, জীবদেহে আকস্মিক পরিবর্তন হয়, আর যে পরিবর্তনটা হয় সেটা বংশানুক্রমে পরবর্তী জেনারেশনে সংক্রমিত হয়। এবং 4 নম্বরে বলছেন কি জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম আমরা অনেক ব্যাখ্যা করব। এরপরে বলছেন যে প্রথমে জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয়, প্রথমে জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় এবং তারপর অঙ্গ প্রত্যঙ্গের কাজ শুরু হয়। তো আজকে আমি এই ক্লাসটা এতটুকু থাক। সামনের দিন আমি ডারউইনের এই যে বিবর্তনবাদ, যেটা জৈবিক বিবর্তনবাদ, উনি যে 5টা বৈশিষ্ট্য বলেছেন অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি সামনের ক্লাসে এই 5টা বৈশিষ্ট্য তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব। তো আজকে যেটা ক্লাস করলাম আমি এটা ইউটিউবে দিব। সমস্যা হচ্ছে একটা ক্লাস দিতে ওই আমার 60 GB চলে যায়, 4 GB লাগে, ওইটা আবার লোড করতে প্রায় ঘন্টা দেড়েক লাগে। এটা আসলে একটা ঝামেলার বিষয়। দেখি আমি আরও সহজ করার চেষ্টা করব। তো তোমরা যারা ক্লাস করলা, ক্লাস যারা শুনলা, তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারবা, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর সত্যি কথা বলতে কি কী বলে এই দুধের স্বাদ গুলে মেটানো যায় না। আমরা সরাসরি ক্লাসে তোমাদের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়, আমি আগেই বলছি যে ছাত্র এবং শিক্ষকের আগের দিনে না, আগের যুগে কী তো ছাত্ররা চুপ মানে ক্লাসে বসে থাকতো, টিচাররা বলতেই থাকতেন, ছাত্ররা ভয়ে কোনো প্রশ্ন করতো না। কিন্তু আমি আমার ক্লাস হচ্ছে যে আমি তোমাদের বলবো যে তোমাদের কোনো কিছু জানা থাকলে তোমরা প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো। এইটা বলা হয় ইন্টারাকশন, এবং এখনকার যুগে এভাবেই কিন্তু ক্লাস হয়। তো যাই তোমরা যারা আজকে ক্লাস করলা, যদি কোয়ারি থাকে তোমরা কমেন্ট করবো। আর ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে।